গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন 2। কলমে জান্নাতুল ফিরদৌস মিথিলা। গল্পের প্রথম পর্ব। কথায় আছে, টাইম এবং টাইরি ওয়েটস ফর নান। দিন চলে যায় তার আপন গতিতে, অসংখ্য রাতও কেটে যায় কিছু মানুষের আক্ষেপে, অপেক্ষায়। অরিনের এ বাড়ি থেকে চলে যাওয়ার আজকে 17 দিন। সেই যে মেয়েটা গেল, আর ফিরল নাই অবধি। অরিন যেদিন চলে গিয়েছিল, সেদিনই রুহির বিয়ের ডেট ফিক্সড হয়। এই তো আর সপ্তাহখানেক পরের শুক্রবারটাই উভয় পরিবারের সম্মতিতে বিয়ের জন্য ধার্য করা হয়েছে। সেদিন অরিনের হুট করে চলে যাওয়ায় বাড়ির সকলেই অবাক হন। একে একে নানান প্রশ্নে জর্জরিত করেন রাফিয়া বেগমকে। কিন্তু রাফিয়া বেগম সকলকে এক কথা বলেই কাটিয়েছেন বিষয়টা, আর তা হচ্ছে, অরিনটার তার নানুকে খুব মিস করছিল, তাই আর কি পাঠিয়ে দিলাম। কয়েকদিন ঘুরে আসলো, ভালো লাগবে হয়তো। রাফিয়া বেগমের যুক্তিতে আর প্রশ্ন করেননি কেউ। ফলস্বরূপ আজ এতদিন মেয়েটা বাড়ি থেকে দূরে। শুধু যে বাড়ির অন্য সদস্যরা অরিনের চলে যাওয়ায় মন খারাপ করেছে এমন না। সাব্বির সাহেবও তো রীতিমতো এ বিষয় নিয়ে স্ত্রীর সাথে বেশ কয়েকবার মনোমালিন্যও করেছেন। এমনকি কথা বলাও বন্ধ রেখেছেন 2-1 দিনের জন্য। মানুষটার আবার মেয়ের জন্য বড় টান। কিন্তু তবুও প্রিয়তমা স্ত্রীর সাথে বেশিদিন মনোমালিন্য করে থাকতে পারেননি। ঠিকই আগ বাড়িয়ে কথা বলে জানতে চেয়েছেন মেয়ের হঠাৎ চলে যাওয়ার কারণ। কিন্তু রাফিয়া বেগম বরাবরই এ ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন সদর্পণে। কেননা মেয়েদের কিছু কিছু কথা মাওবধি সীমা থাকাটাই শ্রেয়। তাছাড়া তিনিও যে মেয়েটাকে নিয়ে চিন্তিত নন এমন না। আসলো মেয়েটার বয়সটাই যে আবেগের। তিনি চেয়েছিলেন মেয়েটা যেন আবেগে ভেসে কোন ভুল না করে বসে, তাই তো এখান থেকে দূরে পাঠিয়ে দিলেন। থাকুক না কয়েকদিন একা। নিয়ন্ত্রণ করতে শিখুক নিজের আবেগকে। আরও একটা মানুষ আছে যিনি কিনা অরিনের চলে যাওয়ায় একেবারেই মূর্ছা গিয়েছে প্রায়। মানুষটা আর কেউ না, অনিক। বোনের হুট করে চলে যাওয়ায় তার সন্দেহের কাঁটাটা একেবারেই গিয়ে পড়েছিল রৌদ্রের ওপর। মায়ের কথায় সেদিন অনিক নিজেই অরিনকে রেখে এসেছিল নানা বাড়িতে। সেদিনের মুহূর্তটা এখনও চোখে ভাসে অনিকের। 17 দিন আগের কথা। অনিক যখন অরিনকে নিয়ে রওনা হয়েছিল, সেদিন সারাটা রাস্তা অরিন ছিল একেবারেই নির্বাক। অনিক খেয়াল করেছিল অরিনের শুকনো প্রায় ফ্যাকাশে মুখখানা। মেয়েটার মুখের হাসি তখন ঠিক কোথায় যে হারিয়ে গিয়েছিল জানা নেই অনিকের। পুরোটা রাস্তায় অনিক এটা সেটা নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু অরিন সবগুলো কথার প্রত্যুত্তরে শুধু হ্যাঁ হু বলেই উত্তর দিয়েছে। অনিকও আর বোনকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করেনি। তার মনে তখন চলছিল একজনকে সামনে থেকে কয়েকটা প্রশ্ন করবার ব্যাপক ইচ্ছা। অরিনকে নানা বাড়িতে রেখে সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে ফেরে অনিক। কেননা সেদিন বিকেলেই তো রুহির বিয়ের ডেট ফিক্স করার কথা ছিল। অনিক যখন বাড়িতে ফিরে ততক্ষণ এসে দেখতে পায় বাড়ি ভর্তি মেহমানকে। অনিক প্রথমে এদিক ওদিক রৌদ্রকে খোঁজে। অবশেষে পেয়েও যায় একটা সময়ে। তবুও ব্যস্ততায় কাঙ্ক্ষিত মানুষকে কিছু না বলে মুখাবয়ব গম্ভীর রেখে মেহমানের সঙ্গে বিয়ের আলোচনায় সামিল হয়। রাত যখন 1:45। গ্রীষ্মের ভ্যাপসা গরমে চারপাশটা নিবন্ধ। দূর আকাশে আজকে কেন চাঁদের উপস্থিতি নেই। ফলে অন্ধকারে বুঁদ হয়ে আছে আকাশপৃষ্ঠ। এরই মাঝে পশ্চিম দিক থেকে আগত মৃদু মন্দ বাতাস গায়ে লাগায় অতটা খারাপ লাগছে না রৌদ্রের। পরনের অফ হোয়াইট শর্ট হাতার টি শার্টটাও আর ঘামে ভিজছে না আপাতত। সে কেমন নিরেট দৃষ্টিতে দূর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। ক্ষণে ক্ষণে তার ভেতর থেকে আসছে একফালি দীর্ঘশ্বাস। ঠিক তখনই পেছনে থেকে কারো পায়ের শব্দে সতর্ক হয় রৌদ্র। পেছনে না তাকিয়ে সে বেশ বুঝতে পারে মানুষটাকে। কয়েক পলক নীরবতা চলল দুজনের মাঝে। মুহূর্ত বাদে রৌদ্র নিজে থেকে নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দিয়ে এসেছিস তোর বোনকে? ওপাশের মানুষটা নিশ্চুপ। কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পেয়ে পেছনে ফিরে রৌদ্র। তখনই দেখতে পায় অনিকের গম্ভীর হয়ে থাকা মুখখানা। রৌদ্র হয়তো কিছু আঁচ করল। ছাদের রেলিংয়ে শরীর হেলিয়ে দুহাত বুকে গুজে সামনে তাকিয়ে রইল শান্ত দৃষ্টিতে। কিয়তক্ষণ বাদে আবারও বলল, কিরে কথা বলবি না? মুহূর্তেই মাথা উঁচু করে অনিক। বরাবরের শান্ত চোখজোড়া আজ বড্ড অশান্ত ঠেকেছে রৌদ্রের কাছে।
অনিক ধীর কদমে এগিয়ে এসে একদম রৌদ্রের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে অতঃপর গম্ভীর হয়ে বলল, কি বলেছ আমার বনুকে? রৌদ্র নির্বাক দৃষ্টি তার আপাতত ফ্লোরের দিকে নিবন্ধ। অনিক আবারও প্রশ্ন করে, কিছু জিজ্ঞেস করছি তোমায়। উত্তর দিল না যে। রৌদ্র বুক হতে হাতজোড়া খুলে নিয়ে ট্রাউজারের পকেটে গুজে সময় নিয়ে বলল, অনিক তুই জানিস, আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পাই ঠিক সেই মানুষগুলো থেকে যাদেরকে আমরা নিজের চাইতেও বেশি ভালোবাসি। তোর বোনের সাথেও ধরে নিয়ে এমনটাই হয়েছে। থামল রৌদ্র। শেষের কথাটা কেমন কাপা কাপা গলায় বলল ছেলেটা। অনিক নির্বাক হয়ে শুনছে সবটা। তার ও যে মনে অনেক প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর জানা এ মুহূর্তে তার অত্যন্ত জরুরি। রৌদ্র আবারও বলতে লাগল, জানিস, তোর বোনটা না বড্ড বোকা। দেখ না, কত সহজে নিজের মনের কথাগুলো আমার সামনে উন্মুক্ত বইয়ের পাতার মতো মেলে ধরল পাগলিটা, অথচ আমি কি করলাম? এ পর্যায়ে গলা ধরে আসে রৌদ্রের। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। অনিক পাশ থেকে তার কাঁধে হাত রাখে। ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি ঠিক আছো? রৌদ্র এ কথার জবাব না দিয়ে আবারও নিজের মতো বলল, অনিক রে, অরিটা বোধহয় আর আমায় ক্ষমা করবে না রে। পাগলিটাকে যে খুব কষ্ট দিয়ে ফেলেছি। তার ব্যক্ত করা প্রেমের সম্মোহনে নাকচ করেছি। অস্বীকার করেছি নিজের অনুভূতিকে। কাঁদিয়েছি আমার পাগলিটাকে। জানিস, ও না আমার সামনে বসে চোখের পানি ফেলছিল, অথচ আমি চেয়েও তাকে আগলে ধরতে পারিনি তার মাথাটাকে বুকে জড়িয়ে তার চোখের পানি মুছতে। কি করে মুছতাম বলতো? যেখানে সেই কাজল রাঙা চোখগুলো থেকে পানি ঝরাবার জন্য একমাত্র আমিই দায়ী। রৌদ্র গলাটা হঠাৎ ব্যথা হয়ে আসছে। মনে হচ্ছে কেউ খুব শক্ত করে গলাটা চেপে ধরেছে। হয়তো কান্না আটকানোর প্রবল চেষ্টায় এমনটা হচ্ছে ছেলেটার। পাশ থেকে অনিক বাখারা। চোখ থেকে কখন যে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সেদিকে একেবারেই বেখবর ছেলেটা। সে যে ব্যস্ত এখন তার সামনে দাঁড়িয়ে থাকা প্রেমিক পুরুষটার ব্যর্থতার কথাগুলো শুনতে। রৌদ্র কাপা কাপা গলায় আবারও বলতে লাগল, অনিক আজ থেকে আমিও যে খুনি হলাম রে। চমকায় অনিক। হতবাক হয়ে যায় রৌদ্রের কথায়। অবাক গলায় জিজ্ঞেস করে, মানে? রৌদ্র কেমন করে যেন হাসল। ছেলেটার চোখগুলো কেমন চিকচিক করছে। হয়তো অনুমতির অভাবে অশ্রুকণাগুলো বেরিয়ে আসছে না। সে মুখে অপার্থিব হাসি রেখেই বলল, যারা মানুষ খুন করে তারা খুনি। হয়তো কেউ কেউ মানুষের দেহটাকে খুন করে একেবারেই নিঃশেষ করে দেয় তাকে। এতে করে মানুষটার মৃত্যু হয়। কিন্তু যারা মনের খুন করে তারা কি খুনি হল না? হ্যাঁ হয়। দেখ না, মনটাকে খুন করলে একটা মানুষ হয়তো একেবারেই মরে না, কিন্তু বেঁচে থাকা অবস্থায় ধুকে ধুকে মরে। হারিয়ে ফেলে নিজের সকল বেঁচে থাকার ইচ্ছা। কোনোরকম জড়বস্তুর ন্যায় বেঁচে থাকে বাকি জীবনটা। তাহলে সেদিকে থেকে বলতে গেলে আমিও খুনি বই কি। আমিও যে তোর বোনের মনের অনুভূতিকে খুন করলাম। পাপিষ্ঠ হলাম বাকিটা জীবনের জন্য। অনিক নিজের ধৈর্য হারায়। রৌদ্রের সামনে এসে বলতে থাকে, তাহলে কেন কষ্ট করছো এত? কেন নিজের অনুভূতিকে আটকে রাখছ? কেন নিজের সাথে আমার বনুটাকেও কষ্ট দিচ্ছ? কেন রোদ ভাই? কেন? রৌদ্রের নিঃশ্বাস ভারী হল। থমথমে পরিবেশে যা বড় অপার্থিব শোনাচ্ছে। রৌদ্র সময় নিয়ে বলল, আমি এই পরিবারকে ভাঙতে পারব না অনিক। নিজের ভালোবাসার জন্য এতটাও স্বার্থপর হতে পারব না আমি। তাই বলে এভাবে কষ্ট পাবে? হারাতে দিবে আমার বনুটাকে? রৌদ্র প্রত্যুত্তরে কিছু না বলে সেখান থেকে হেঁটে চলে যেতে নেয়, ঠিক তখনই অনিকের বলা একটা কথায় থমকে যায় তার পা দুটো। নিঃশ্বাস যেন ক্রমাগত আটকে আসছে তার। রোদ ভাই, আল্লাহ না করুক যদি কখনো এমনটা হয় যে বনু আর পরিবারের মাঝে যেকোনো একজনকে চুজ করতে হবে, তখন তুমি কাকে চুজ করবে? আমার বোনটাকে কি তখন একা করে দেব? রৌদ্র সময় নিল। নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে জবাব দিল, আমার শেষ নিঃশ্বাস থাকা অবধি অরিনকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না। বলেই সামনের দিকে এক কদম বাড়াতেই আবারও ভেসে আসে অনিকের গম্ভীর গলা।
তবে মনে রেখো রোদ ভাই, তোমার এ কথায় যদি বিন্দুমাত্র হেরফের হয় তাহলে আমি অনেক ভুলে যাব পৃথিবীর সকল সম্পর্কের সীমা। ভুলে যাব এহসান বাড়ির তথাকথিত নিষেধাজ্ঞা। বলেই সে রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। কিন্তু আবারও কি মনে করে পেছনে না তাকিয়ে এই গম্ভীর গলায় শুধাল, ভাইয়া, এটা কিন্তু ইশতিয়াক এহসান অনিকের দেওয়া আল্টিমেটাম না, বরং এক ভাইয়ের তার বোনের জন্য দেওয়া ওয়ার্নিং। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়াল না অনিক। গটগট পায়ে চলে গেল ছাদ থেকে। অন্যদিকে পেছনে হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে রইল রৌদ্র। হয়তো ভাবছে, পৃথিবীর অসংখ্য দুর্বল মনের ছেলে থাকলেও ভাই হিসেবে প্রতিটা ছেলেই শক্তিশালী। বর্তমান সেদিনের পর থেকে অনিক প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি নিয়ে বোনের কাছে চলে যায়। আজকেও যাবে, কিন্তু সে একা নয়, বরং তার সাথে বাবা, চাচারা সহ যাবে। কেননা আজকে অরিনের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে। সেই স্কাল থেকে এজন্যই এহসান বাড়ির পরিবেশ বড় রমরমা। তাছাড়া আজকে তারা অরিনকে সাথে করে নিয়েও আসবে। আগামীকালকেই সবাই চলে যাবে নিজেদের গ্রামের বাড়িতে। রুহির বিয়েটা যে সেখান থেকেই দিতে চান কবির সাহেব। অনিক সেই কখন থেকে রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে। পরনের ধূসর প্যান্টের ওপর কালো শার্টটার বুকের কাছের দুটো বোতাম খোলা। চুলগুলো বেশ পরিপাটি। ফর্সা মুখশ্রী রোদের তোপে লাল হয়ে আছে। থুতনির মাঝের ভাঁজটা যেন আগের চেয়ে আরেকটু প্রকোপ হয়েছে। অনিক একটু পরপর হাতঘড়ি দেখছে। কিন্তু না, সময় যেন আর এগোচ্ছেই না। অনিকের এসব ভাবনার মাঝেই সেখানে শার্টের হাতা গোটাতে গোটাতে উপস্থিত হয় রৌদ্র। কালো প্যান্টের ওপর মেজেন্টা রঙের শার্টে শ্যামপুরুষকে বরাবরই আকর্ষণীয় ঠেকেছে। চুলগুলো কিছুটা এলোমেলো, তবুও তার লুকের সাথে যেন বড্ড মানাসি। আজকে আর বিড়াল চোখগুলো চশমার আড়ালে ঢেকে নেই। হাতের সিলভার কালারের ওয়াচটার গায়ে রোদের আলো পোড়ায় কেমন চিকচিক করছে। অনিক হাঁ করে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র অনিকের এমন হাবভাবে ভ্রুকুচকায়। অনিককে পাশ কাটিয়ে গাড়িতে বসতে বসতে বলল, মুখ বন্ধ কর, মাছি ঢুকবে। তৎক্ষণাৎ মুখ বন্ধ করে নেয় অনিক। আমতা আমতা করতে থাকে এদিক ওদিক তাকিয়ে। পরক্ষণেই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে, আচ্ছা তুমি গাড়িতে বসলে কেন? তুমিও কি যাচ্ছ নাকি আমাদের সঙ্গে? অনিকের কথায় ভ্রুক্ষেপহীন জবাব দেয় রৌদ্র। এনি ডাউট? না মানে, আগে তো বললে না। সো হোয়াট? এখন তো বলছি। অনিক আর কথা বাড়াল না। তাছাড়া বাড়িয়েই বাকি লাভ। রোদ ভাই কি আর সোজা কথার উত্তর দিবে? অনিক গিয়ে রৌদ্রের পাশের সিটে বসে পড়ে। তাকে বসতে দেখে রৌদ্র গাড়ি স্টার্ট দেয়। তারপর গাড়ি ছুটে চলে তার গন্তব্যে। প্রায় 2 ঘণ্টা পর গাড়ি এসে থামে নরসিংদী জেলার ভৈরবপুর গ্রামে। তাদের পৌঁছানোর আগেই কবির সাহেবরা চলে এসেছেন। এতে অবশ্য দোষটা রৌদ্রেরই। কেননা সে আসার সময় মাঝরাস্তায় কোন একটা কারণে গাড়ি থামিয়েছিল, যার দরুন তারা আধ ঘণ্টা লেট করে পৌঁছায়। অনিক গাড়ি থেকে নামতেই কোথা থেকে যেন অরিন ছুটে এসে আছড়ে পড়ে ভাইয়ের বুকে। হঠাৎ এমন হওয়ায় ভরকে যায় অনিক। তবুও দুহাতে শক্ত করে জড়িয়ে রাখে বোনকে। অরিনকে বুকে রেখে মাথায় হাত বুলিয়ে অনিক বলল, বনু, আর ইউ ওকে? অনিক মাথা ঝাঁকায়। ভাইয়ের বুক থেকে মাথা উঠিয়ে দৃষ্টি ফেলে ভাইয়ের দিকে। ছলছল চোখজোড়া দেখে বিচলিত হয় অনিক। বিচলিত হয়ে বোনের গালে এক হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে বনু? তোর চোখে পানি কেন? কে কি বলছে আমায় শুধু একবার বল। অরিন ভাইয়ের কথায় মুচকি হাসল। ফলে দৃশ্য হল তার গালের সেই চিরচেনা গর্তগুলো। বোনের মুখে হাসি দেখে অনিক বেচারা হাফ ছেড়ে বাঁচে। সে কিছু বলতে যাবে তার আগেই অরিন ফটফট করে বলল, ভাইয়া, রেজাল্ট বের হয়েছে। আমি চায়েন্স পেয়েছি। ওহ, এই কথা? সামান্য এটুকুর জন্য? বলেই থমকে যায় অনিক। যখনই বোধগম্য হয় পুরো বিষয়টা, তখনই বোনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, সত্যি? অরিন পরপর মাথা ঝাঁকায়। অনিকের তখন কি হল? সে খুশিতে আত্মহারা হয়ে বোনকে কোলে তুলে নেয়। বোনকে উঁচুতে তুলে আত্মহারা হয়ে বলতে থাকে, আমি জানতাম আমার বনু নিশ্চয়ই পারবে। আমার বনু বেস্ট এভার।
অরিনও হাসতে থাকে ভাইয়ের কথায়। অন্যদিকে গাড়ির ভেতরে একজোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে সেই টোলপোড়া মনকাড়া হাসির দিকে। সেই হাসির প্রতিটি ধ্বনি যেন তার কানে এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করছে। কখন যে সেই হাসির দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের ঠোঁটেও এক চিলতে হাসির রেখা ফুটে উঠেছে খেয়াল করেনি রৌদ্র। তাছাড়া খেয়াল করারই বা সময় কই? সে থোড়াই না নজর ফেরাবে নিজের প্রাণভোমরার থেকে। তোমরা কি আজ আর ভেতরে আসবে, নাকি বাইরে দাঁড়িয়েই আনন্দ উল্লাস করবে? সাব্বির সাহেবের কথায় সম্বিত ফিরে পায় অনিক আর অরিন। অনিক বোনকে সযত্নে কোল থেকে নামিয়ে দেয়। তারপর অরিনের হাত ধরে ভেতরের দিকে এক পা বাড়াতেই হঠাৎ থমকে যায়। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে তড়িৎ গতিতে পেছনে ফিরে গাড়ির দিকে তাকিয়ে জিভ কেটে গলা উঁচু করে বলে, রোদ ভাই, বের হবে না তুমি? সহসা হাসি মুখটা থমথমে হয়ে আসে অরিনের। ভাইয়ের হাতে হাত রেখেই আর চোখে তাকালো গাড়ির দিকে। তখনই গাড়ি থেকে নেমে আসে রৌদ্র। রৌদ্রকে নামতে দেখে অরিনের মামা থেকে শুরু করে নানুও বাড়ির উঠোনে চলে আসেন। অরিনের নানু তো রীতিমতো ব্যস্ত হয়ে পড়লেন রৌদ্রকে দেখে। তিনি তড়িঘড়ি করে রৌদ্রকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। রৌদ্র মুচকি হেসে তার সঙ্গে বাড়ির ভেতরে ঢুকল। কিন্তু এত কিছুর মাঝেও একটি আশ্চর্য বিষয় হল, রৌদ্র একবারও অরিনের দিকে ফিরে অবধি তাকাল না। অরিনের বুকের কোণে আবারও কোন এক অতিপরিচিত চিনচিনে ব্যথা শুরু হয়েছে। চোখের কার্নিশে এসে ভিড় জমিয়েছে অশ্রুকণা। নিঃশ্বাস নিতেও বুঝি কষ্ট হচ্ছে মেয়েটার। অরিন হাঁসফাঁস করতে থাকে। হঠাৎ করে অনিক বোনের দিকে খেয়াল করে। বোনের এমন হালত দেখে বুঝে নেয় যা বোঝার। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বোনকে বাহুডোরে আগলে নেয়। তারপর বোনের কাঁধে হাত রেখে বাড়ির ভেতরে ঢুকল। অরিনও নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালায়। নিজের এমন ব্যর্থ অনুভূতিকে এতটা প্রশ্রয় দিয়েই বাকি লাভ? রৌদ্রকে নিয়ে এ মুহূর্তে বাড়ির সকলেই কেমন ব্যস্ত হয়ে গেল। অরিনের বড় মামা শফিক রহমান আর ছোট মামা রফিক রহমান রৌদ্রসহ বাকিদের নিয়ে সোফায় বসে এটা সেটা নিয়ে আলাপ করছেন। অন্যদিকে অরিনের দুই মামি, সিথি বেগম আর রাহেলা বেগম এবং অরিনের নানু আনোয়ারা বেগম টেবিলে খাবার সাজাতে ব্যস্ত। যেখানে সিথি বেগম রান্নাঘর থেকে খাবার আনা নেওয়া করছে, সেখানে রাহেলা বেগম হাতে কাচের থালা বাটি নিয়ে টেবিলের এক কোণে দাঁড়িয়ে আছেন। একদৃষ্টিতে তাকিয়ে রইলেন রৌদ্রের দিকে। বরাবরই রৌদ্রকে তার বেশ পছন্দ নিজের বড় মেয়ে কুহেলির জন্য। এ নিয়ে বহুবার আলাপও রেখেছে আনোয়ারা বেগমের কাছে। তিনি যেন রাফিয়াকে বোঝায় রৌদ্রের সাথে কুহেলিকে বিয়ে দেবার জন্য। কিন্তু কোন এক অজানা কারণে আনোয়ারা বেগম বারংবার এই ব্যাপারটা এড়িয়ে যান। এতে অবশ্য বেশ মনক্ষুণ্ণ হয়েছেন রাহেলা বেগম। তবুও শাশুড়ির সাথে তেমন কোন তর্ক বিতর্কে জড়াননি তিনি। কিন্তু আজ হঠাৎ চোখের সামনে রৌদ্রকে দেখে তার এতদিনকার মনের ভেতরের সুপ্ত ইচ্ছেটা বুঝি ডানা ঝাপটাতে লাগল। রৌদ্রকে তিনি এমন সামনাসামনি দেখেনি বহু বছর হল। তিনি শুধু মেয়েকে এহসান বাড়ির বড় বউ হিসেবে দেখতে চেয়েছিলেন বলেই রৌদ্রের সঙ্গে মেয়ের বিয়ের স্বপ্ন দেখতেন। আর দেখবেন নাই বা কেন? নাম, খ্যাতি, যশ সব দিক থেকেই তো এহসান বাড়ির বেশ নামডাক। তার ওপর আজকে রৌদ্রকে সামনাসামনি দেখে তার তো প্রায় খুশিতে আত্মহারা হতে ইচ্ছে করছে। এতক্ষণে মনে মনে রৌদ্রের পাশে কুহেলিকে বসিয়েও ফেলেছেন তিনি। রান্নাঘর থেকে মাংসের বাটিটা হাতে নিয়ে টেবিলের দিকেই আসছিলেন আনোয়ারা বেগম। পাশেই রাহেলা বেগমকে ওমন একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে এসে কনুই দিয়ে গুঁতো দিলেন। হঠাৎ এমন কাণ্ডে হকচকিয়ে ওঠেন রাহেলা বেগম। হাতে থাকা কাচের থালাবাসনগুলো পড়তে গিয়েও কোনো রকমে বেঁচে যায়। আনোয়ারা বেগম ছেলের বউয়ের এমন হাবভাবে ভ্রুকুটি করে তাকায়। ধীর স্বরে গলায় ঝাঁঝ এনে বললেন, এত মনোযোগ দিয়া কি দেহ কুহেলির মা? মেহমানগড়ে কি আইজকে আর খাওন দিতে পারমু, নাকি এক্কেবারে তাগো জাওনের কালে খাওয়াইয়া পাঠামু? শাশুড়ির ওমন খোটা দেওয়া কথায় নাক ফুলান রাহেলা বেগম। হাতে থাকা বাসনগুলো টেবিলে রাখলেন সশব্দে। এখানেও আনোয়ারা বেগম টিপ্পনি কাটতে ভুললেন না। আরে আস্তে রাহো, এগুন কি তোমার বাপের বাইতে আনছনি? এমন তেজ দেহাও কিল্লাইগা? একের পর এক খোটা দেওয়া কথায় চোখমুখ বিরক্তিতে কুঁচকে ফেলেন রাহেলা বেগম। মনে মনে শাশুড়ির গুষ্ঠিসহ উদ্ধার করতে ভুললেন না তিনি। হালকা গলা খাকারি দিয়ে বলে ওঠেন, আম্মা,
অন্তত এখনের জন্য একটু নিজের মুখটাকে লাগামে রাখেন। বাড়ি ভর্তি মেহমান, এসব যদি কারো কানে যায় তাহলে কি কেলেঙ্কারিটাই না হবে ভাবতে পারছেন? যদিও কথাটায় যথেষ্ট যুক্তি আছে, তবুও ছেলের বউয়ের মুখে শোনায় দমলেন না আনোয়ারা বেগম। বরঞ্চ আরও খানিকটা ফুঁসে ওঠে গজগজ করতে করতে বললেন, কি কইলা? আমার মুখে লাগাম টানতাম মানে? রাহেলা বেগম কিছু বলবেন তার আগেই সেখানে উপস্থিত হন সিথি বেগম। এক হাতে তার সালাদের বাটি, অন্য হাত দিয়ে জায়ের হাত চেপে ধরে ইশারায় চুপ থাকতে বললেন। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে অনুনয় করে বললেন, আম্মা, আপনারা নিজেদের এই গৃহযুদ্ধ না হয় মেহমানগুলো চলে গেলে আবারও শুরু করিয়েন। এখন আপাতত এখানেই সবটা রীতি টানুন। নিরপেক্ষ পক্ষের কথায় দুজনেই চুপ করে গেলেন। আনোয়ারা বেগম চুপ করলেও মুখ ঝামটি মারতে ভুললেন না। ওদিকে রাহেলা বেগম সিথি বেগমের হাত ধরে বললেন, আপা, আপনি একটু থাকেন, আমি এই যাব আর আসব। মেয়েগুলোকে একটু ডেকে নিয়ে আসি। বাড়িতে মেহমান অথচ তাদের নিচে নামার নামগন্ধও নেই। বলেই তিনি সিথি বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল মেয়েদের রুমের দিকে। যাওয়ার পথে অবশ্য শাশুড়ির এক কথায় আবারও আর চোখে তাকালেন। হ হ, যাই বই তো, খালি কামেরোতে বাচনের ধান্দা, কাম চোর একটা, বুঝি না লাগে আমি, আমার চুলগুলান তো আর বাতাসে পাকে নাই। অত্যন্ত বিরক্তি নিয়ে রাহেলা বেগম বলেই বসলেন, কচু বোঝেন, ব্যাস আগুনে বুঝি ঘি ঢালার উপক্রম হল কথাটা। আনোয়ারা বেগম ফুঁসে ওঠে বললেন, দেখছ বড় বউ, দেখছ কি কইল আমারে? অবস্থা বেগতিক দেখে এগিয়ে এলেন সিথি বেগম। চোখ দিয়ে ইশারায় রাহেলা বেগমকে জায়গা ত্যাগ করতে বললেন, না হলে কে জানে কোন অঘটন ঘটে যায় মুহূর্তেই। সিথি বেগম শাশুড়ির কাঁধে হাত রেখে নমনীয় কণ্ঠে বলেন, থাক আম্মা, বাদ দেন। হ হ, বাদ তো দিমুই, প্রতিবার তো অ্যাডাই করি। হায় মোর কপাল, কোন কুক্ষণে যে পোলাডা আমার এমন এক বিশালীর কল্যারে বিয়া কইরা ঘরে তুলছিল। শাশুড়ির হাহুতাশে অলক্ষ্যে মুখ টিপে হাসছেন সিথি বেগম, পাছে না আবার দেখতে পেয়ে রেগে বোম হয়ে তার ওপরেই না ফেটে যায়। কারুকাজের সুসজ্জিত খাবার টেবিল জুড়ে হরেক রকম খাবারের বাহার, রান্নার সুঘ্রাণ যেন সম্পূর্ণ বাড়ি জুড়ে মৌ মৌ করছে। শফিক রহমান আর রফিক রহমান মিলে কবির সাহেব আর সাব্বির সাহেবের পাতে সযত্নে এটা ওটা এগিয়ে দিচ্ছেন। অনিক বসেছে নিজের বনুর পাশে, বরাবরের নিয়মমাফিক বনের পাতে মাছের কাটা বেছে দিচ্ছে সতর্কতার সহিত। রৌদ্র বসেছে অরিনের একেবারে মুখোমুখি, তাকে ঘিরে রেখেছে বাড়ির গৃহিণীরা। এটা সেটা দিতে দিতে খাবারের স্তূপ বানিয়ে ফেলেছে ইতোমধ্যে। এত কিছুর মাঝেও দু একবার আর চোখে অরিনের দিকে তাকিয়েছে ছেলেটা, কিন্তু মেয়েটা কেমন নির্জীব হয়ে নিজের খাবারের দিকেই মনোযোগ দিয়ে রেখেছে। এসব দেখে রৌদ্রের বুকটা চিনচিনিয়ে ওঠে। বাহির থেকে নিজেকে সামলে খাবারে মনোযোগ টানে রৌদ্র। ঠিক তখনই কেউ একজন চুড়ির রিমঝিম শব্দ তুলে রৌদ্রের পাশের চেয়ার টেনে বসে পড়ে। অরিন খেতে খেতে আর চোখে একবার তাকায় কুহেলির দিকে। তখনই তার চক্ষু ছানাবড়া হয়ে আসে। ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে সামনে বসা কুহেলির পানে। মেয়েটা আজ একটু বেশিই সেজেছে মনে হচ্ছে। কানে পাথরের ঝুমকো, কালার করা চুলগুলো ফুলিয়ে বেঁধে রাখা, ঠোঁটের ওপর লেপ্টে আছে গাঢ় গোলাপি লিপস্টিক, চোখের ওপর আইলাইনারের বাহার দেখে অরিনের বুঝি প্রাণ যায় যায় অবস্থা। এদিকে কুহেলি বারবার চুরির শব্দ তুলে বিশেষ কোন একজনের মনোযোগ কারবার ব্যাপক চেষ্টা চালাচ্ছে, কিন্তু এতগুলো মানুষের মাঝে তাকে কি আর দেখা যাবে? কুহেলি মুখ ফুলিয়ে খাবার খেতে শুরু করে। প্রায় মিনিট পাঁচেক পরে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকল আসিফ আর সোহেলি। আসিফ, শফিক সিথি দম্পতির একমাত্র ছেলে। আসিফ এখন উপজেলার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছে। আর সোহেলি হচ্ছে কুহেলির ছোট বোন। সবেমাত্র এসএসসি শেষ করে ইন্টারে উঠল মেয়েটা। আসিফের বাড়ি আসার পথেই সোহেলির কলেজ, তাই রোজ দুজনে একসঙ্গেই বাড়ি পেরে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আসিফ বাড়িতে প্রবেশ করেই অবাক হয়ে একটু জোরেই বলল, অনিক। রৌদ্র। আসিফের কণ্ঠ পেয়ে বাড়ির সকলেই দরজার দিকে দৃষ্টি ফেলে। আসিফ তৎক্ষণাৎ গটগট পায়ে এগিয়ে এসে টেবিলের সামনে দাঁড়ায়। তাকে দেখে রৌদ্র খাবার ছেড়ে দাঁড়িয়ে পড়ে।
অতঃপর বুকে জড়িয়ে ধরে আসিফকে। কেমন আছো আসিফ ভাইয়া? আসিফ রৌদ্রকে ছেড়ে দিয়ে উৎফুল্ল হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তা হ্যান্ডসাম, তুই কেমন আছিস? ফরেইন থেকে এসে তো একবারও এলি না দেখা করতে। আসিফের কথায় মুচকি হাসল রৌদ্র। মাথা চুলকে কিছু বলবে তার আগেই আসিফ বলল, আচ্ছা পরে শুনব সব। তুই আগে খাবার খা, আমিও জয়েন করছি তোদের। জাস্ট গিভ মি 10 মিনিটস। বলেই সে চলে গেল ফ্রেশ হতে। ওদিকে সোহেলি এখনও তাকিয়ে আছে চলে যাওয়া মানুষটার দিকে। কে জানে এই আধবুড়ো বয়সের লোকটাকে দেখলে তার জানি কি হয়। লোকটা সামনে আসলেই বেচারির হৃৎপিণ্ড তার গতি মিস করে। তবুও তার ভালো লাগে এই উৎপীড়ন। তাই তো ইচ্ছে করে বিভিন্ন বাহানা দিয়ে রোজ লোকটার সঙ্গে বাড়ি ফিরে মেয়েটা। সোহেলি একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে নিজের ভাবনার সুতো ছিঁড়ে হাঁটা ধরল নিজের রুমের উদ্দেশ্যে। এতক্ষণে ঘামে এক গোসল হয়ে গিয়েছে তার। এক্ষুনি ফ্রেশ হতে না পারলে মাথা ধরবে নিশ্চিত। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে সেই কখন। রৌদ্র, অনিক, অরিন, আসিফ, সোহেলি আর কুহেলি সবাই মিলে বাড়ির উঠোনে চেয়ার পেতে আড্ডা দিচ্ছে। আড্ডা দিচ্ছে বললে ভুল হবে, বরং সবাই বিরক্ত হয়ে কুহেলির কথা শুনে যাচ্ছে। মেয়েটা সেই কখন থেকে ন্যাকামো করে এটা সেটা বলে যাচ্ছে বিরতিহীনভাবে। থামার নামই যেন নিচ্ছে না। অরিন আর টিকতে না পেরে উঠে দাঁড়ায়। তাকে উঠে পড়তে দেখে সকলের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ হয় কেবল রৌদ্রের বাদে। অনিক কি হয়েছে জিজ্ঞেস করতেই অরিন জোরালো কণ্ঠে জবাব দেয়, আসলো, আরেকটু পরেই তো রওনা দিতে হবে, তাই শেষমেশ নানুর সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাচ্ছি, আবার কবে আসি না আসি। অনিকও প্রত্যুত্তরে কিছু না বলে মাথা ঝাঁকায়। অরিন সেখান থেকে চলে এসে হাফ ছেড়ে বাঁচে। আরেকটু সেথায় থাকলে নিশ্চিত তার মাথা ধরে যেত। অরিন গুনগুন করতে করতে নিজের রুমে চলে যায়। ব্যাগগুলো আগেই গুছিয়ে রেখেছে সে। তবুও আরেকটু না হয় চেক করা যাক। অরিন সবকিছু উল্টে পাল্টে দেখছিল তখনই তার খুলে রাখা ঘরের দরজায় টোকা পড়ে। অরিন সেদিকে না তাকিয়ে হুম বলে। কয়েকপল কেটে যাবার পরও কারো সারা শব্দ না পেয়ে অরিন পেছনে ফিরে। তৎক্ষণাৎ থতমত খেয়ে যায় দরজার সামনে রৌদ্রকে দাঁড়ানো দেখে। রোদ ভাই আপনি? ওভাবে বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। রৌদ্র বুঝি এই কথাটারই অপেক্ষায় ছিল। বলতে দেরি কিন্তু তার ভেতরে ঢুকতে দেরি হল না। সে নিজেদের মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখে শটান হয়ে দাঁড়ায়। অতঃপর পকেটে দুহাত গুজে গম্ভীর গলায় শুধায়, তুই ঠিক আছিস? অরিন ভরকে যায়। ভরকানো সুরে বলে, মানে, আমার আবার কি হল? উত্তর শুনে রৌদ্রের দৃষ্টিতে কোন তফাত পরিলক্ষিত হল না। তার দৃষ্টি একেবারেই শান্ত। দৃঢ় চোয়ালের ওপর কালো কুচকুচে তিলটা শোভা পাচ্ছে নিজ সৌন্দর্যে। অরিন সেদিকে একপলক তাকিয়ে সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নেয়। তারপর কেমন করে যেন বলতে শুরু করল, রোদ ভাই, আসলো কি হয়েছে বলুন তো? আমার বয়সটা না বড্ড খারাপ জানেন তো? এই বয়সে সুবুদ্ধির চেয়ে আবেগটা বরাবরই একটু বেশি। হয়তো এই আবেগের রঙিন আলোয় ভুলে বসেছিলাম নিজের বাস্তবতাকে। তাই তো আপনার সাথে সেদিন এমন উদ্ভট আচরণ করে ফেলেছি। আমি অত্যন্ত দুঃখিত রোদ ভাই। আমি সত্যিই সেদিনকার আচরণের জন্য লজ্জিত। পারলে আমায় ক্ষমা করবেন না হয়। এ পর্যায়ে গলা ধরে আসে অরিনের। বুকটা কেমন কাঁপছে। অরিন রৌদ্রের সামনে দাঁড়ানোর ক্ষমতা হারায়। ছুটে বেরিয়ে আসে নিজের রুম থেকে। অন্যদিকে রৌদ্র এখনও দাঁড়িয়ে একইভাবে। তার ভাবভঙ্গি বাইরে থেকে দেখে একেবারেই বোঝার জন্যেই ভেতরে এ মুহূর্তে তার কি চলছে। ছেলেটার দৃষ্টি ফ্লোরে নিবন্ধ। মুহূর্তের মধ্যে দৃঢ় চোয়াল আরও কিছুটা শক্ত হয়ে আসে তার। চুলগুলো পেছনের দিকে রাব করে বিড়বিড়িয়ে বলতে থাকে, তুই এটাকে আবেগ বল আর যাই বল সানশাইন, তোর শেষ গতি শুধু এই আমিতেই সীমাবদ্ধ থাকবে। এন্ড আল মেক শিওর অফ ইট। সন্ধ্যা 6:30। বিকেল 4টের দিকে রওনা দেবার কথা থাকলেও এখনও কেউ রওনা দিতে পারল না। কেননা সেই বিকেল থেকে আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে। গ্রামে হয়তো কালবৈশাখীর ঝড় বলেই আখ্যায়িত এই বৃষ্টি। কবির সাহেব, সাব্বির সাহেব,
শফিক রহমান ও রফিক রহমান ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করছেন। এই মুহূর্তে এটি ছাড়া আর কি ইবা করবে তারা। বাড়ির গৃহিণীরা ভাজাপোড়া ভাজতে ব্যস্ত। বৃষ্টির দিনে ওমন চায়ের সঙ্গে ভাজাপোড়া না হলে কি আর চলে? কুহেলি আর সোহেলি মিলে সেই সন্ধ্যার দিকে ঘুম দিয়েছে আর তো উঠল না। আসিফ, রৌদ্র আর অনিক মিলে রাজ্যের গল্প জুড়ে বসেছে। যদিও রৌদ্র সবটাই নির্বিকার হয়ে শুনছে আর মাঝে মধ্যে কেবল হু হা বলে উত্তর দিচ্ছে এতটুকুই। প্রায় মিনিট 20 কেমন টুকটাক আড্ডা চলল, কিন্তু তখনই ঘটল আরেক ঘটনা। হুট করে কারেন্ট চলে গেল পুরো বাড়ির। রৌদ্রের কি হল? সে সেকেন্ডের ব্যবধানে অন্ধকারেই ছুটে গেল অরিনের কাছে। অনিক আর আসিফ তখনও অন্ধকারে বসে। হয়তো অন্ধকারে বুঝতেও পারেনি রৌদ্র কেমন হন্তদন্ত হয়ে ছুটে গেল কোথাও। রৌদ্র দৌড়ে চলে আসে অরিনের রুমে। দরজা খোলাই ছিল, তাই সে আর দেরি না করে ফোনের ফ্ল্যাশ অন করে ভেতরে ঢুকল। ধীরে ধীরে ঘরের সর্বত্র আলো দিতেই ফ্লোরে চোখ পড়ল তার। অরিনটা কেমন ভয়ে গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে যাচ্ছে। ফুপানোর দরুন বারবার কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। অরিনের এই অবস্থা দেখে মুহূর্তেই বুকটা মোচড় দিয়ে ওঠে রৌদ্রের। সে কোনরূপ কালবিলম্ব না করে এগিয়ে আসে অরিনের কাছে। অরিনের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে। তারপর হাত বাড়িয়ে আলতো হাতে মাথা বুলিয়ে আওড়ায়। জান বাচ্চা, খুব ভয় করছে বুঝি? অরিন তখন মুহূর্তের ব্যবধানে ঘটিয়ে ফেলল এক অবিশ্বাস্য ব্যাপার। সে চট করে জড়িয়ে ধরে রৌদ্রকে। তার কাপা কাপা হাতগুলো দিয়ে খামচে ধরে রৌদ্রের পিঠ। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আমার খুব ভয় করছে রোদ ভাই। প্লিজ আমায় ছেড়ে যাবেন না, প্লিজ। রৌদ্রের কানে এ মুহূর্তে কোন কথাই যাচ্ছে না। বুকটায় বেড়ে গেছে হৃৎস্পন্দনের হার। শুরু হয়ে গেছে পরিচিত তাণ্ডব। এই জীবনের প্রথমবারের মতো অরিন তাকে এতটা কাছ থেকে স্পর্শ করল। রৌদ্রের সারা শরীর কাঁপছে। এই মুহূর্তে ঠিক কি করা উচিত ছেলেটার বুঝে আসছে না একদম। সে যখন নিজের এমন ভাবনায় নিমজ্জিত, ঠিক তখনই তার কানে আসে অরিনের ফুপিয়ে কান্নার শব্দ। তৎক্ষণাৎ সকল ঘোর কেটে যায় রৌদ্রের। নিজেও অরিনকে বুকে চেপে ধরে আলগোছে। এক হাত মাথায় রেখে নরম সুরে আশ্বস্ত করে বলতে থাকে, হুশ, কাঁদে না জান বাচ্চা। এই তো আমি থাকতে তোর কিসের ভয় শুনি? অরিন কি শুনল সবটা? হয়তো শুনল। এই যে কেমন চুপটি করে গুটিসুটি মেরে পড়ে আছে রৌদ্রের বুকে। ভাব এমন, এই মুহূর্তে এর চেয়ে বেশি সুরক্ষিত জায়গা হয়তো পৃথিবীতে আর একটিও নেই। রৌদ্র কিছুক্ষণ এক হাতে অরিনের মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। অন্য হাত এখনও অরিনকে বুকের মাঝে সযত্নে চেপে রেখেছে। বেশ কিছুটা সময় অতিবাহিত হবার পর কারেন্ট চলে আসে। আলো চলে আসায় অরিন নিজের সম্বিত ফিরে পায়। পরক্ষণেই নিজেকে রৌদ্রের বুকে লুকিয়ে থাকতে দেখে থমকায় মেয়েটা। শুষ্ক ঢোক গিলে কোনোমতে নিজেকে সামলে নিয়ে দুহাতে সজোরে ধাক্কা দেয় রৌদ্রের বুকে। হঠাৎ আক্রমণে রৌদ্র পেছনে দিকে হেলে পড়ে। তারপর অবাক চোখে তাকিয়ে থাকে অরিনের দিকে। অরিন রৌদ্রকে কিছু না বলে মেঝে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। অতঃপর এক মুহূর্ত কালবিলম্ব না করে ছুটে পালায় রৌদ্রের দৃষ্টির সীমানা হতে। অরিনের এমন ছুটে পালানোতে রৌদ্র হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডের মাঝে সম্পূর্ণ বিষয়টা বোধগম্য হবার পর আনমনে হেসে ওঠে। বুঝতে পারে মেয়েটা তাহলে লজ্জা আর অস্বস্তিতে এরম করে ছুটে পালাল। রৌদ্র গা ঝাড়তে ঝাড়তে মেঝে ছেড়ে উঠে দাঁড়ায়। নিজের হাত ঘড়িটাকে ঠিক করতে করতে বিড়বিড়িয়ে বলে, আজকে না হয় এটুকুতেই লজ্জা পেয়ে পালিয়ে গেলি সানশাইন, কিন্তু কথা দিচ্ছি একদিন তোকে লজ্জা পাওয়ার সুযোগটুকুও দেবও না। এই মেয়ে, এই বলি তুই কেমন আহাম্মক রে। আরেকটু পরেই ছেলেটা বাড়ি ফিরে যাবে আর তুই এখানে নাক ডেকে ঘুমাচ্ছিস। বলি এ জনমে কি তোর আর আক্কেল জ্ঞান হবে না? মায়ের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় কুহেলি। মাথার নিচের বালিশটা কানের ওপর চেপে ধরে আবারও ঘুমানোর সুযোগ খোঁজে ও। মেয়েটা আবার বড্ড ঘুম কাতুরে। একবার ঘুমালে খুব সহজে উঠতে চায় না। রাহেলা বেগম মেয়ের কাণ্ডে আরেক দফা খেকিয়ে উঠেন। মেয়ের পিঠে হালকা হাতে চাপড় মেরে বললেন, এই মেয়ে তুই উঠবি নাকি তোর ওপর পানি ছুঁড়ে ফেলব?
যা ইচ্ছে করো, এবার সরো তো, আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমের ঘোরে কথাগুলো বলে থামল কুহেলি। সেকেন্ডের ব্যবধানে আবারও নাক ডাকার শব্দ আসে তার থেকে। রাহেলা বেগম এবার মেজাজ হারালেন। সামনের টেবিলের ওপর পড়ে থাকা পানির জগের পুরোটা পানি ছুঁড়ে ফেললেন মেয়ের মুখের ওপর। হঠাৎ এমন পানির বহরে ঘুম ছেড়ে হকচকিয়ে ওঠে কোহেলি। চোখ বন্ধ রেখেই হাঁপাতে হাঁপাতে বলে, আম্মা, আম্মা, ছাদ লিক করছে, বৃষ্টির পানি পড়তাছে, আম্মা মিস্ত্রি ডাকো। মেয়ের কথায় রাহেলা বেগমের চটে যাওয়া মেজাজ আরও কিছুটা প্রখর হল। তিনি গলায় ঝাঁঝ এনে বললেন, এই মেয়ে কোনো ছাদ লিক করেনি, আমি পানি ছুঁড়ে মারছি। মুহূর্তেই কুহেলির সকল তন্দ্রা ফুস করে হাওয়ায় মিলিয়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। গলায় স্পষ্ট অবাকের রেশ টেনে বলল, আম্মা, তুমি পানি মারছ? কিন্তু কেন? রাহেলা বেগম মেয়ের দিকে এগিয়ে এলেন। ঘাড় ঘুরিয়ে আশেপাশে নজর বুলালেন একবার। তারপর মেয়েকে ধিমি স্বরে বললেন, তোকে কি সবকিছু শিখিয়ে দিতে হবে কুহেলি? রৌদ্র কিছুক্ষণ পরেই এখান থেকে চলে যাবে। তোর উচিত ওকে এখন যথেষ্ট সময় দেওয়া যাতে করে ওর মন তোর দিকে ফিরে। কিন্তু তুই কি করছিস? এখানে এমন কুম্ভের মতো নাক ডেকে ঘুমাচ্ছিস। বলি রৌদ্রকে মুগ্ধ করার চেষ্টা কর, তবেই না তুই ও বাড়ির বউ হতে পারবি। মায়ের কথায় কুহেলি মুচকি হাসল। মনে মনে ভাবল, মা তো তার ঠিকই বলেছে। কুহেলি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। নিজেকে একবার পরখ করে বলল, মা আমার সারা শরীর তো ভিজে গেছে, আমি না হয় আগে একটু চেঞ্জ করে আসি। হুম যা। আর এই নে এই শাড়িটা ধর, এটা পরে বাইরে যাবি এখন। পাশ থেকে একটা নতুন ভাঁজ খোলা লাল রঙের শাড়ি বের করে মেয়ের হাতে দিয়ে কথাগুলো বললেন রাহেলা বেগম। কুহেলি শাড়িটা হাতে নেয়। এটা তো ওর মায়ের শাড়ি, গত মাসেই তো কিনে আনল। কুহেলি শাড়িটা গায়ের ওপর জড়িয়ে খুশি মনে বলল, আম্মা দেখো তো কেমন লাগবে এটাতে আমায়। তা পরে বলা যাবে, আগে তুই গিয়ে শাড়িটা পরে নে। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। কথা শেষ করে কুহেলি চলে যায় চেঞ্জ করতে। ওদিকে রাহেলা বেগম প্রহর গুনতে থাকে মেয়ের জন্য। ভাইয়া, কোথায় ছিলে তুমি? আমরা আরও তোমাকে সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। অনিকের প্রশ্নে স্পষ্ট উদ্বিগ্নতা। রৌদ্র একবার অনিকের পাশে বসা আসিফের দিকে তাকায়। তারপর দৃষ্টি সরিয়ে অনিকের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে বলল, কারেন্ট চলে গিয়েছিল তাই একটু ড্রয়িং রুমে গিয়েছিলাম। আচ্ছা ওসব কথা বাদ দে। বৃষ্টি তো থেমে গেছে, তাহলে আর দেরি করে কি লাভ? চল রওনা দিয়ে ফেলি। এখনই চলে যাবি? আজকের রাতটা না হয় থেকে যা। আসিফের কথায় রৌদ্র, অনিক দুজনেই সৌজন্যমূলক হাসি উপহার দেয়। রৌদ্র এক পা এগিয়ে এসে আসিফের কাছাকাছি দাঁড়ায়। ঠান্ডা গলায় শুধায়, ভাইয়া, রুহির বিয়েতে আর মাত্র ৮ দিন বাকি। এমনেতেই বিয়ে বাড়ির প্রচুর কাজ থাকে। তাছাড়া আগামীকালকেই সবাই গ্রামের বাড়িতে যাব। তাই আজ আর না গেলেই নয়। রৌদ্রের দেয়া যুক্তিতে হার মানে আসিফ। মুখে মৃদু হাসি ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোদের আর আটকাব না। চল বসার ঘরে যাই। তারপর তিনজনই হাঁটা ধরে একসঙ্গে। আসিফের রুম বরাবর কুহেলি আর সোহেলির রুম। কুহেলি এতক্ষণ আসিফের ঘরের দিকে নজর রেখে করিডোরে পায়তারা করছিল, কিন্তু যেই না তিনজনকে একসঙ্গে বেরোতে দেখেছে অমনি সে হুট করে এসে তাদের পথ আটকিয়ে দাঁড়ায়। শ্যামবরণ গায়ে লাল টুকটুক শাড়ি, দু হাতে দুমুট কাচের চুড়ি, চোখে মোটা করে কাজল লেপটানো, ঠোঁটে গাঢ় লাল রঙা লিপস্টিক। অসময়ে এমন জমকালো সাজ দেখে রৌদ্র বাদে বাকি দুজন বেশ চমকায়। রৌদ্র একেবারেই নির্বিকার, কেননা সে একবারের জন্য কুহেলির দিকে খেয়াল করা তো দূর ফিরেও তাকায়নি। সে একমনে ফোন ঘেঁটে যাচ্ছে। কুহেলি লজ্জারত ভঙ্গিতে দাঁড়িয়ে বারবার আর চোখে তাকাচ্ছে রৌদ্রের দিকে, কিন্তু মহাশয় তো একবার তাকাচ্ছেও না। এসব দেখে কুহেলির মনক্ষুণ্ণ হয়। সে আর কিছু ভাববে তার আগেই কানে আসে আসিফের কৌতুক মাখা কণ্ঠ, কি রে, তুই অমন সং সেজেছিস কোন দুঃখে?
আসিফের কথায় ফুঁসে ওঠে কুহেলি। রাগে গজগজ করে বলে, একদম উল্টো পাল্টা কথা বলবে না ভাইয়া। আমি কোনরূপ সং সাজিনি, শুধু হালকা একটু সেজেছি মাত্র। হ্যাঁ ঠিক আছে, তা বুঝলাম। তুই সং সাজ না হয় বাদর সাজ, তাতে তো আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু তুই এভাবে আমাদের পথ আটকে দাঁড়ালি কেন? দেখি সাইড দে। আসিফের তারা কথায় মেজাজ খারাপ হয় কুহেলির। এই মুহূর্তে সামনে অনিক আর রৌদ্র না থাকলে ইচ্ছে মতো দু একটা কটু কথা শুনিয়ে দিত ও, কিন্তু এখন এদের সামনে রাগ দেখালে চলবে না ওর। এদের সামনে যথেষ্ট ভদ্র হয়ে থাকতে হবে। তাই কুহেলি মুখে মেকি হাসি টেনে বলল, না আসলো, বলছিলাম যে উনারা কি আজকেই চলে যাবে? অনিক এবার মুখ খুলে শান্ত গলায় বলে, হ্যাঁ কুহেলি, আমরা আজই চলে যাব। এমা, এখনই চলে গেলে কিভাবে হবে? কুহেলির এমন কথায় তিনজনই ভ্রুগোটায়। কি বুঝলাম না, কি বলতে চাইছিস তুই? আসিফের প্রশ্নে হকচকিয়ে যায় কুহেলি। বুঝতে পারল ভুল সময়ে ভুল কথা মুখ দিয়ে বেরিয়ে পড়েছে তার। কুহেলি আমতা আমতা করতে থাকে। মানে বলছিলাম যে আজকেই চলে গেলে রাস্তায় যদি আবারও বৃষ্টি হয় তখন? তাই ভাবলাম আপনাদের সমস্যা হবে তাই। কুহেলির কথা শেষ হবার আগেই রৌদ্র ভরাট কণ্ঠে বলতে লাগল, ও নিয়ে তোমার না ভাবলেও চলবে। আর তাছাড়া আমরা তো আর পায়ে হেঁটে বাড়ি যাব না, গাড়ি আছে সাথে, বৃষ্টি পড়লেই বাকি। তৎক্ষণাৎ কুহেলি চুপসে যায়। বলার মতো আর কিছু না পেয়ে খানিকটা মুখ ফুলিয়ে পথ ছেড়ে দাঁড়ায়। আচ্ছা ভাই, আজ তাহলে আসি। আর তোমরা সবাই কিন্তু সময় থাকতে চলে এসো, কেমন? কবির সাহেবের কথায় শফিক সাহেব মাথা নাড়াতে নাড়াতে বললেন, হ্যাঁ ভাই সাহেব, অবশ্যই চলে আসব। আমাদের রুহিমার বিয়ে বলে কথা, না এসে কি উপায় আছে বলুন? এ কথায় বসার ঘরে উপস্থিত সকলেই একসঙ্গে হেসে ওঠেন। সকলে মিলে যেই না বাড়ির বাইরে পা রাখবে অমনি রাহেলা বেগম বাদ সাধলেন। তার এমন কাণ্ডে আনোয়ারা বেগম ভ্রু কুচকিয়ে তাকিয়ে থাকেন। না জানি এ মহিলা আবার কোন ফন্দি এঁটেছে। তার এমন ভাবনার সত্যতা নিশ্চিত করতে তিনি এগিয়ে আসলেন কথা শোনার জন্য। রাহেলা বেগম কেমন দোনমনো করছিল দেখে সাব্বির সাহেব নমনীয় গলায় বললেন, ভাবি, কিছু বলবেন? কিছুটা ভরসা পেয়ে রাহেলা বেগম মুখ খুললেন। জি, মানে বলছিলাম কি, কুহেলি আর সোহেলিটা এখনই আপনাদের সাথে যাওয়ার জন্য জেদ ধরেছে। বলছে তারা নাকি তাদের রুহিপুর সাথে আরও কিছুটা সময় কাটাতে চায়। ওমা, বেশ তো, ওদের আসতে বলুন। একসাথেই তাহলে নিয়ে যাই ওদের, আপনারা না হয় পড়ে আসলেন। কবির সাহেবের কথায় রাহেলা বেগম বিজয়ী হাসলেও আনোয়ারা বেগম বড্ড চিন্তিত হলেন। তিনি ঠিক আজ পাচ্ছেন কেন রাহেলা তার দুই মেয়েকেই ও বাড়িতে পাঠাতে চাইছে। তিনি কোনোমতে বাদ সাধলেন, আরে না না, ওরা আমগো লগেই যাইবনি। আপনেরা এখন খামোখা কষ্ট কইরেন না। সাব্বির সাহেব এগিয়ে এলেন। শাশুড়ির হাত ধরে আশ্বাস দিয়ে বললেন, কিসের কষ্ট আম্মা? সোহেলি, কুহেলি তো আমাদের মেয়ের মতোই। বরং ওরা আসলো বাড়ির সকলে বেশ খুশি হবে। জামাইয়ের কথায় বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে চিন্তারা খুঁড়ে খাচ্ছে আনোয়ারা বেগমকে। ও বাড়ির লোকগুলো তো আর জানে না কুহেলি কেন যাচ্ছে সেখানে। অন্যদিকে সবার এমন কথায় যথেষ্ট বিরক্ত রৌদ্র। সে শুরু থেকেই বুঝতে পারছে কুহেলির ইন্টেনশন। তাই তো এক প্রকার বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে নিজের গাড়ির দিকে হাঁটা ধরল সে। চা মেলোড্রামা। আর কারো কান অবধি কথাটা না পৌঁছালেও অনিকের কানে তা বেশ ঢুকেছে। তাই তো ছেলেটা কেমন মুখ টিপে হেসে যাচ্ছে একমনে। এদিকে সকলের বের হবার জোগাড় চলছে। রাহেলা বেগম কুহেলিকে এটা সেটা বুঝিয়ে যাচ্ছেন সে কখন থেকে। মেয়েটা কেমন মাথা নাড়িয়ে সায় দিচ্ছে বারংবার। কবির সাহেব আর সাব্বির সাহেব উঠে বসলেন নিজেদের গাড়িতে। এই গাড়ি ড্রাইভ করার দায়িত্ব পড়েছে অনিকের ওপর। কেননা তাদের সাথে আসা ড্রাইভার কোন এক সমস্যার কারণে অনেক আগেই চলে গিয়েছে। বাকি রইল আরও 4 জন। রৌদ্র তার গাড়িতে বসে ফোন ঘাঁটছে। ওদিকে তার গাড়ি সম্পূর্ণ খালি।
রাহেলা বেগম এগিয়ে এসে দু মেয়েকেই তড়িঘড়ি করে রৌদ্রের গাড়িতে উঠতে বললেন। কুহেলি একবার রৌদ্রের দিকে তাকিয়ে আবারও মায়ের কাছে যায়। হয়তো কোনরূপ শলাপরামর্শ দরকার তার। এদিকে রয়ে যায় সোহেলি। রৌদ্র সেদিকে একবার আর চোখে তাকাল। তারপর ফোনে কাউকে মেসেজ পাঠায়। আমার গাড়িতে আমার বউ ছাড়া আমি অন্য কাউকে নিব না। তুই এদেরকে নিজের গাড়িতে ওঠা। আর আমার গাড়িতে আমার বউকে পাঠা। ওপাশে অনিকের ফোনে টুং করে মেসেজের শব্দ হল। সে ফোন বের করে সামনে ধরে মেসেজখানা দেখল। মুহূর্তেই ছেলেটার নাকে মুখে কাশি ওঠে যাচ্ছে তাই অবস্থা। পেছনে থেকে সাব্বির সাহেব একটি পানির বোতল এগিয়ে গম্ভীর কণ্ঠে বলেন। কি হলো হঠাৎ তোমার? পানি খেয়ে নাও। অনিক মাথা ঝাঁকায়। হাত বাড়িয়ে পানির বোতল নিয়ে গটগট করে গিলতে থাকে। দৃষ্টি তার এখনও মোবাইল স্ক্রিনে। ভাবা যায় রোদ ভাই এখনই তার বনুকে কেমন বউ বউ ডাকছে। অনিক মুচকি হাসে। ঠিক তখনই তার পাশের সিটে বসে পড়ে অরিন। বোনকে এখন নিজের পাশে বসতে দেখে খুশি হওয়ার বদলে চিন্তিত হল ছেলেটা। ব্যস্ত হাতে ফোনে টাইপ করল। ভাইয়া বনু তো আমার সাথে বসে পড়ছে। এখন ওকে কিভাবে উঠতে বলি বলো? প্লিজ একটু কনসিডার করো। মেসেজ সেন্ড হবার পর হয়তো 2 মিনিট অতিক্রম হল। তারপরেই আবারও টুং করে শব্দ হল তার ফোনে। এবারের মেসেজটা ছিল আরেকটু তীক্ষ্ণ। রাখো তোর কনসিডারেশন, আমার বউকে তুই কেন নিয়ে যাবি? ওরে আমার কাছে পাঠা। আর ওই আপদকে তুই নিজের গাড়িতে তোলো। অনিক পড়ল বিপদে। কিভাবে সবটা সামলাবে ছেলেটা? সে দোনোমনো করে আবারও লিখল। ভাইয়া ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই গাড়িতে একসঙ্গে 5 জনের জায়গা হবে না। সো ইউ নিড টু টেক ওয়ান উইথ ইউ। ওপাশ থেকে মেসেজ সিন হবার পর খানিকক্ষণ বাদে আবারও রৌদ্রের মেসেজ এলো। ওকে। সোহেলিকে আমার গাড়িতেই রাখব বাট ওই আপদকে আমি নিয়ে যেতে পারবো না। তুই আমার বউকে বল তার বর তার জন্য ওয়েট করছে। আর পাঠিয়ে দে আমার কাছে। অনিক এটা দেখে কপাল চাপড়ালো। পাশ থেকে ভাইয়ের ওমন কাণ্ডে অবাক হল অরিন। অবাক কণ্ঠে বলল। ভাইয়া কি হয়েছে তোমার? কপাল চাপড়াচ্ছ যে? মাথা ব্যথা করছে নাকি? অনিক মাথা নাড়িয়ে না জানায়। মনে মনে কথায় সাজায় ছেলেটা, কিভাবে তার বনুকে রাজি করাবে সে। ওদিক থেকে আবারও মেসেজ এলো। আমার বউ যদি আমার সাথে না যায় তাহলে আমি কিন্তু একাই চলে যাব। এদের কাউকেই আমি নিব না। সো আমার বউ আমাকে দে। আই এম ওয়েটিং। অনিক মনে মনে ইচ্ছেমতো কথা শোনায় রৌদ্রকে। আসছে তার বউওয়ালা। ভাব এমন বউ বুঝি পৃথিবীতে একমাত্র তারই আছে। এই ওয়েট। ও নিজেও কি পাগল হয়ে গেল? কি সব ভাবছে ও? তার বনু কি এখনই রোদ ভাইয়ের বউ হয়েছে নাকি? রোদ ভাই তো বিয়ের আগেই তার বনুকে বউ ডাকছে। এখনই এ হাল হলে বাকি দিন কি হবে কে জানে। অনিক খামখেয়ালি ছাড়ল। অরিনকে বেরিয়ে আসতে বলে নিজেও বেরিয়ে এলো গাড়ি থেকে। তাদের এভাবে বের হতে দেখে পেছনে থেকে কবির সাহেব বললেন। আবার কোথায় যাচ্ছ তোমরা? বাড়ি কি যাবে না নাকি? জি বড় আব্বু। এই তো আসছি। কথা শেষ করে কিছুটা দূরে গিয়ে বনুকে বলল। বনু তুই প্লিজ ওই গাড়িটায় আসবি। আসলো কুহেলিকে আমি নিয়ে যেতে চাচ্ছিলাম। অরিন ভাইয়ের দিকে চোখ ছোট করে তাকায়। সন্দেহের গলায় বলল। কি ব্যাপার ভাইয়া? কাহিনী কি? অনিক মেকি লজ্জালু ভান করে। হাত বাড়িয়ে মাথা চুলকে বলল। ওই আর কি। মুখে এ কথা বললেও বেচারা মনে মনে বলেই বসল। আল্লাহ আমার এতটাও খারাপ দিন দেয়নি যে এমন মেয়েকে দেখে ফিল আসবে। অরিন খিলখিল করে হেসে ওঠে। মাথা নাড়িয়ে বলে। হুম বুঝলাম। যাও নিয়ে যাও তোমার ওনাকে। আমি অন্যটায় আসছি। বলেই হাঁটা ধরে অরিন। অন্যদিকে অনিক তার পেছনে থেকে বিড়বিড়িয়ে বলল। রোদ ভাই। আমার ইজ্জতটা আর রাখলে না তুমি। অরিন রৌদ্রের গাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ায়। পা দুটো বুঝি আটকে আছে মাটিতে। তখনকার ঘটনাটা কেমন মাথাচাড়া দিয়ে উঠেছে তার।
অরিন কোনোরকমে এগিয়ে যায় বেক সিটের সামনে। তখনই সোহেলি তাকে বলে বসে, আপাই, তুমি ফ্রন্ট সিটে বসো, কেননা আমার একটু বমি টমির সমস্যা আছে। অরিন পড়ল এবার গ্যারাকলে। অস্থিরতায় আঙুলে ওড়না প্যাঁচাচ্ছে বারবার। কি করবে না করবে এসব ভাবার মাঝেই কানে আসে রৌদ্রের ভরাট কণ্ঠ, লেট হচ্ছে, তাড়াতাড়ি আয়। অরিন ঠোঁট কামড়ে ধরে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বসে পড়ে ফ্রন্ট সিটে। সেদিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসে রৌদ্র। লুকিং গ্লাসে দৃষ্টি রেখে চোখে চোখে কথা বলল পেছনের মানুষটার সাথে। ভাগ্যিস মেয়েটা বুঝে গিয়ে বুদ্ধিটা খাটাল। রৌদ্র দৃষ্টি সরায়, গাড়ি স্টার্ট দিয়ে মনে মনে বলল, তুই আমার থেকে যতটা দূরে যেতে চাইবি, আমি তোকে তার চেয়ে দ্বিগুণ কাছে টেনে আনব সানশাইন। রৌদ্রের গাড়ি চলে যেতে দেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে কোহেলি। যা, লোকটা তাকে না নিয়েই চলে গেল। এবার কি হবে? মন খারাপ হয়ে যায় কোহেলির। উপায়ন্তর না পেয়ে এগিয়ে যায় অনিকদের গাড়ির কাছে। অতঃপর তাকে সাথে নিয়েই শুরু হয় তাদের যাত্রা। কোহেলির মা, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। আর কেউ বুঝুক বা না বুঝুক আমি কিন্তু ঠিকই বুঝছি তুমি কিল্লাইগা কোহেলিরে ওগো লগে পাঠাইছ। এমন ছাচরামিরা না করলেই হইত না। শাশুড়ির কথায় ভ্যাবাচাকা খেয়ে যান রাহেলা বেগম। চোর ধরা পড়ার ন্যায় কাচুমাচু করতে থাকেন তিনি। আমতা আমতা করে বললেন, কি বলেন আপনি? কিসের কথা বলতাছেন আমি তো কিছুই বুঝতাছি না। হু, ন্যাকা সাজতেন হইব না। তুমি কি বুঝো আর না বুঝো এইডা আমি খুব ভালা জানি। শুধু এইটুক মনে রাইখো, মা হইয়া মাইয়াডার জীবন নষ্ট কইরো না। শাশুড়ির কথায় মুখ ভেঙচি কাটেন রাহেলা বেগম। বিড়বিড়িয়ে বলেন, বুইরা মাইনষের কথা, ছাতার মাথা। বিড়বিড়িয়ে বলা কথাটাও বেশ শুনলেন আনোয়ারা বেগম। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, তিনি তেমন কোনো রিয়েক্ট না করে মৃদু হাসলেন। তারপর গম্ভীর গলায় বললেন, বুইরা মাইনষের কথা বাসি হইলেও ফলে বউ। মনে রাইখো, যে ঘরের মারা বেশি বুঝে ওই ঘরের মাইয়াগো কপালে দুঃখ থাহে। বহুত দুঃখ। বলেই তিনি চলে গেলেন সেখান থেকে। অথচ পেছনে হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে রইল রাহেলা বেগম। শাশুড়ির শেষ কথাটায় তার বুকটায় কেমন কামড় দিয়ে উঠল। সত্যি কি তিনি বেশি বুঝছেন? তাহলে কি তার জন্য তার মেয়েও দুঃখ? না না, এমনটা হবে না। রাহেলা বেগম সেখানেই ধপ করে বসে পড়লেন। মনটা কেমন কু ডাকছে তার। শত হলেও মাতো। মা হয়ে কি আর সন্তানের অমঙ্গল চাওয়া সম্ভব? কয়েকদিনের উত্তপ্ত ধরনী আজ কিছুটা শান্ত হল। পরিবেশের ভ্যাপসা গরম তার নিজস্ব তেজ ভুলে হারিয়েছে কোথাও। চারিদিকে ঠান্ডা মৃদুমন্দ বাতাস। অনেকক্ষণ গাড়ির জানালা বন্ধ থাকায় হাঁসফাঁস করতে থাকে অরিন। মেয়েটা আবার বেশিক্ষণ আবদ্ধ জায়গায় থাকতে পারে না। নিজের এমন অস্বস্তিতে বড্ড কাহিল মেয়েটা। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। পাশ থেকে রৌদ্রের সবটা অবলোকন হওয়া মাত্রই সে গাড়িটা রাস্তায় সাইড করে দাঁড় করাই। দ্রুত হাতে গাড়ির জানালা খুলে দেয়। তারপর অরিনের গালে আলতো হাত রেখে নমনীয় কণ্ঠে বলে, জান বাচ্চা, কি হয়েছে তোর? কষ্ট হচ্ছে কোথাও? কথা বল না সোনা। অরিনের মাথা ঘুরছে। মনে হচ্ছে পেটের ভেতর থেকে সব কেমন গুলিয়ে উঠছে। অরিন বহুকষ্টে চোখ মেলে তাকায়। তার ওমন ছলছল চোখজোড়া দেখে বিচলিত হয়ে পড়ে রৌদ্র। ব্যস্ত হাতে নিজের সিটবেল্ট খুলে বাইরে বেরিয়ে আসে। তারপর অরিনের পাশের ডোর খুলে তাকে বলল, অরি, সোনা একটু বের হ। বাতাসে দাঁড়ালে ভালো লাগবে তোর। অরিন মাথা নাড়িয়ে নাকচ করে প্রস্তাবটি। রৌদ্র বুঝল মেয়েটার হয়তো একটু বেশিই খারাপ লাগছে। রৌদ্র আশেপাশে তাকিয়ে কিছুটা দূরে একটি ছোট্ট মুদির দোকান দেখতে পায়। সে অরিনদের উদ্দেশ্যে বলল, অরি, আমি যাব আর আসব। তুই একটু কষ্ট কর জান বাচ্চা। কথাটা শেষ করে এক প্রকার দৌড়ে জায়গাটা ত্যাগ করল রৌদ্র। প্রায় মিনিট তিনেক পর আবারও একই রকম দৌড়ে আসে সে। হাতে তার দুটি পানির বোতল, কয়েক ধরনের আচার, টক চাটনি। কিছু সোহেলিকে পাশ করে বাকিগুলো নিজের হাতে রাখল।
অরিনের গালে আবারও আলতো হাত রেখে ডাক দিয়ে বলে, জান বাচ্চা, মুখটা একটু খোল না প্লিজ। একটু পানি খেয়ে নে, ভালো লাগবে। অরিন হয়তো শুনল এই কথাটা। পিটপিট করে চোখ মেলে হালকা হা করল। রৌদ্র সুযোগ বুঝে তাকে নিজ হাতে সযত্নে পানি খাইয়ে দিল। প্রায় 2 ঢোক পানি খাওয়ার পর অরিন হেলান ছেড়ে উঠে বসে মুখে হাত চেপে ধরে সজোরে। রৌদ্র কিছু বুঝে উঠবার আগেই হরহর করে তার গায়ের ওপর বমি করে ভাসিয়ে দেয় অরিন। মেয়েটা একবার বমি করেই কাহিল। মাথাটা তার হেলে পড়ে যেতে নিলে রৌদ্র সেটিকে আলতো করে বুকে চেপে ধরে অরিনের কপালে হালকা চাপ দিয়ে বলল, জান বাচ্চা, আর একটু করবি? করলে কর, আমি আছি। ব্যাস, এটুকু কথাই হয়তো ম্যাজিকের মতো কাজ করল অরিনের ওপর। শরীর খারাপ লাগলেও মনে বেশ খানিকটা জোর পেল রৌদ্রের আশ্বাসে। রৌদ্র টের পেল অরিনের ছোট্ট দেহখানা কেমন কাঁপছে। তাই সে অরিনকে আরেকটু কাছে টেনে নিজের বুকে চেপে ধরল। আলতো হাতে মাথা বুলিয়ে দিল মেয়েটার। অরিনও ঘরে পড়ে নাক ঘষে দিল রৌদ্রের বুকে। মুহূর্তেই রৌদ্রের কর্মরত হাতটি থমকে যায়। বুকটায় বেড়ে যায় হৃৎস্পন্দনের হার। সম্পূর্ণ শরীরের পশমগুলো কাটা দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে। রৌদ্র ফাঁকা ঢোক গিলে ঘাড় নিচু করে তাকিয়ে থাকে তার বুকে পড়ে থাকা সানশাইনের দিকে। রৌদ্র নিজেকে শাসায়। নিজের মনের নিষিদ্ধ অনুভূতিকে এক প্রকার উপেক্ষা করে অরিনকে বুক থেকে ছাড়াতে নেয়। তখনই অরিন তাকে আরেকটু জোরে চেপে ধরে। রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে। এই মেয়েটা তাকে সত্যিই জ্বালিয়ে মারবে। সে তো বোঝে না, তার একটু স্পর্শে রৌদ্রের বুকে ঠিক কতটা ভয়ঙ্কর ইচ্ছে এসে হানা দেয়। যদি কোনোদিন এসবের একটুও মেয়েটা ঘুণাক্ষরে টের পেত তাহলে নিশ্চিত মেয়েটা লজ্জায় কুণ্ঠা যেত। রৌদ্র অরিনকে এক প্রকার জোর করেই বুক থেকে ছাড়ায়। সিটে হেলান দিয়ে রেখে পানির বোতল থেকে পানি নিয়ে নিজের রুমালটিকে ভিজিয়ে নেয়। তারপর সেই ভেজা রুমাল দিয়ে ধীরে ধীরে সযত্নে অরিনের মুখটা পরিষ্কার করে দেয়। পেছনে থেকে সোহেলি সবটা নিরেট দৃষ্টিতে পরখ করে যাচ্ছে আর মুচকি হাসছে। মনে মনে বলছে, অরিপু, তুমি সত্যিই ভাগ্যবতী। প্রায় অনেকক্ষণ পর অরিন কিছুটা স্বাভাবিক হয়। তাকে স্বাভাবিক হতে দেখে রৌদ্র কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হাত বাড়িয়ে অরিনের মাথাটা নিজের কাঁধের ওপর রাখে। অরিনও কেমন চুপটি করে মাথা দিয়ে রাখল রৌদ্রের কাঁধে। রৌদ্র আবারও নরম স্বরে বলল, এখনো খারাপ লাগছে? উহু। রৌদ্র আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। ছেলেটার সারা শরীর থেকে গন্ধ বেরোচ্ছে অথচ সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের সবটা চিন্তা শুধুমাত্র তার প্রেয়সীকে জুড়েই রেখেছে। রাত 10 বলল 30। রৌদ্রদের গাড়িটা মাত্র এহসান বাড়ির আঙিনায় ঢুকল। গাড়ি থামা মাত্র সোহেলি চটপট করে নেমে পড়ে এগিয়ে এসে অরিনের দিকে তাকাতেই ওপাশ থেকে রৌদ্র গম্ভীর গলায় বলল, তুমি ভেতরে যাও সোহেলি, আমি অরিকে নিয়ে আসছি। সোহেলিও আচ্ছা বলে মাথা কাত করে ভেতরে ঢুকে। সোহেলির যাবার পর রৌদ্র অরিনের দিকে তাকায়। মেয়েটা কেমন কাহিল হয়ে পড়েছে। মুখটা হয়ে উঠেছে শুকনো, ফ্যাকাশে। রৌদ্র একটা গভীর নিঃশ্বাস ফেলে। তারপর ফোনটি হাতে নিয়ে কল লাগায় অনিকের নাম্বারে। 2 বার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হয় কলটি। হ্যালো, ভাইয়া। সোহেলি ভেতরে ঢুকল, কিন্তু তুমি আর বনু কই? বাইরে বের হ অনিক। আচ্ছা আসছি বলেই ফোনটি খট করে কেটে দেয় ওপাশ থেকে। হয়তো মিনিট খানেক সময় পেরোল, এরই মাঝে দ্রুত কদমে সেখানে উপস্থিত হয় অনিক। নিজের বনুকে এভাবে রৌদ্রের কাঁধে মাথা রেখে শুয়ে থাকতে দেখে থমকায় অনিক। জিজ্ঞাসু দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকায় ছেলেটা। রৌদ্র তখন গলা খাকারি দিয়ে বলল, বমি করে অসুস্থ হয়ে পড়েছে, হেঁটে যেতে পারবে না, তুই কোলে নে। বলতে দেরি কিন্তু করতে দেরি হল না অনিকের। আলতো হাতে নিজের বোনকে কোলে তুলে নেয় ছেলেটা। তারপর হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে। তার চলে যাওয়ার দিকে একমনে তাকিয়ে রইল রৌদ্র। বিড়বিড় করে বলল, আল্লাহ তোর সকল বিপদ, সকল অসুস্থতা আমায় দেখ সানশাইন। তবুও তুই ভালো থাক, সুস্থ থাক। রৌদ্র গাড়ি পার্ক করে বাড়িতে প্রবেশ করা মাত্রই কেউ একজন ছুটে এসে তার ডান হাতটি জড়িয়ে ধরে।
হঠাৎ এমন হওয়ায় ভ্রুকুটি করে রৌদ্র। কপালে বিরক্তির ছাপ ফেলে হাত ধরে রাখা মানুষটার দিকে তাকায়। পরক্ষণেই মানুষটাকে চিনতে পেরে অবাক হয়ে বলল, শিশির, তুই এখানে? শিশির রৌদ্রের মুখে নিজের নাম শুনে খিলখিল করে হেসে ওঠে। রৌদ্রের বাহু ছেড়ে দিয়ে বুকের কাছে দুহাত ভাঁজ করে বলে ওঠে, ইয়েস মিস্টার ইফতেখার, আমি। আপনি তো লন্ডন থেকে ফিরে এসে আমায় ভুলেই গিয়েছেন নিজের কাজিন ওরফে ভালো বন্ধুকে। রৌদ্র প্রত্যুত্তরে কেবল মৃদু হাসল। সে কিছু বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে শিশির বলল, রোদ, ইয়াক, তোর শরীরে এগুলো কি? ছি, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। বলেই নাক সিটকায় শিশির। পরমুহূর্তেই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠে, রোদ, তুই না প্রচুর নিট ফ্রিক, মানে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিয়? তাহলে আজ এতটা নোংরা গায়ে লাগলো কিভাবে তোর? রৌদ্র এবার খানিকটা বিরক্ত হল। শিশিরের সকল কথা এক প্রকার উপেক্ষা করে বলল, আমি ফ্রেশ হব শিশির, তোর বাকি কথা পরে বলিস। কথা শেষ করে গটগট পায়ে চলে গেল নিজের রুমের দিকে। রুমে যাবার পথে রৌদ্র অরিনের ঘরের সামনে থামে। ভেতরে তাকাতেই দেখতে পায় বাড়ির সকল সদস্য এক প্রকার ব্যস্ত হয়ে পড়েছে অরিনকে নিয়ে। রৌদ্র আর ভেতরে গেল না। শরীরে এত নোংরা নিয়ে কিভাবে যাবে ও? তাই সে আর দেরি না করে চলে গেল নিজের রুমে। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে লম্বা একটা শাওয়ার শেষে বেরিয়ে আসে রৌদ্র। কোমরে টাওয়েল পেঁচিয়ে হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে কাবার্ডের সামনে যায়। একটি সাদা ঢিলেঢালা ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট বের করে পরে নেয় সে। ঠিক তখনই তার ঘরের দরজায় নক করার শব্দ হয়। রৌদ্র মাথার চুল ঝাড়তে ঝাড়তেই বলল, কে? ওপাশ থেকে সাড়া দেওয়ার বদলে দরজা খুলে ভেতরে ঢুকল শিশির। হাতে তার গরম ধোয়া ওঠা 2 মগ কফি। রৌদ্র একবার সেদিকে চাইল। তারপর মৃদু হেসে বলল, কিভাবে জানলি এই মুহূর্তে এটা আমার প্রয়োজন ছিল? শিশির মুচকি হেসে এগিয়ে আসল। হাত বাড়িয়ে একটি মগ রৌদ্রকে দিয়ে বলল, তোকে আমি আর রেহান বাদে কেই বা এত ভালো করে চেনে বলতো? রৌদ্র হাস্যোজ্জ্বল মুখে কফির কাপে চুমুক বসায়। চিরচেনা স্বাদ অনুভব হতেই বলল, এখনো দেখছি কিছুই ভুলিসনি। কফিটা একদম পারফেক্ট হয়েছে। শিশির স্মিত হেসে বলল, হুম, এতদিনকার এক্সপেরিয়েন্স বলে কথা, পারফেক্ট তো হবেই। রৌদ্র কফি হাতে নিয়ে কাউচে বসে পায়ের ওপর পা তুলে দিয়ে বলে, তোর জব কেমন চলছে? এখনও কি একই সেক্টরে আছিস, নাকি চেঞ্জ হয়েছে? শিশির রৌদ্রের পাশে বসতে বসতে বলল, আর বলিস না। এতদিন ধরে সফটওয়্যার কোম্পানিতে জব করছি অথচ তারা প্রমোশন দেবার নামই নিচ্ছে না। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানিস? কি ইচ্ছে করে? আমার ওই যে টাকলু সিনিয়রটা আছে না, তার মাথার তবলাটা ঠাস করে ভেঙে ফেলতে। ওই খারুসটা নিজে তো রোবটের মতো কাজ করেই পাশ থেকে আমাকেও গাধার মতো খাটায়। শিশিরের এমন হাহুতাশে হো হো করে হেসে ওঠে রৌদ্র। শিশিরের মাথায় মধ্যমা আঙুল দিয়ে হালকা গাঁটটা মেরে বলল, তোর এই কথাটা যদি তোর সিনিয়র শুনত, তাহলে আমি ড্যাম শিওর সে তোকে আর দ্বিতীয় সুযোগ দিত না। শিশির মাথায় হাত বোলাতে বোলাতে অবুঝ চোখে তাকালো রৌদ্রের দিকে। অবুঝ কণ্ঠে বলে, মানে সে তোকে আর চাকরিতেই রাখত না? চাকরিতে না রাখলে আবার কিসের সুযোগ? শিশির ঠোঁট ফুলায়। কাউচের ওপর পড়ে থাকা কুশনটি নিয়ে ইচ্ছেমতো মারতে থাকে রৌদ্রের বাহুতে। বলতে থাকে, ইউ স্টুপিড, তুই সবসময় এমন ফাইজলামি করিস আমার সঙ্গে। রৌদ্র শিশিরকে থামায় না। সে একমনে হেসে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর থেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে শিশির বলল, স্টিল ম্যান একটা। বলি, তোর কি একটু লাগে নিরোধ? কিভাবে এমন ড্যাম কেয়ার হয়ে বসে রইলি? তোকে মারতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, কিন্তু তোর তো কোন হেলদোলি দেখছি না। রৌদ্র ঘাড় ঘুরিয়ে শিশিরের দিকে তাকায়। কৌতুকের স্বরে বলে, মাছির আঘাতে শরীরে কি আর ব্যথা লাগে বল? শিশির হতবাক হয়ে তাকিয়ে রইল রৌদ্রের পানে। কয়েক সেকেন্ডের মধ্যে সবটা তার বোধগম্য হতেই সে খেকিয়ে বলে, কি বললি? আমি মাছি? তুই জানতে চাইছিস নাকি বলছিস বলতো? রোদ,
প্রত্যুত্তরে রৌদ্র কাউচে হেলান দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে তার গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। শিশির কতক্ষণ নাক ফুলিয়ে বসে রইল। পরে রৌদ্রের মুখে এমন হাসি দেখে নিজেও ফিক করে হেসে দিল। রৌদ্রের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলল, তোর এমন হাজারটা হাসির কারণ হতে চাই আমি রোদ। রৌদ্রকে খাবারের জন্য ডাকতে এসেছিলেন জুবাইদা বেগম, কিন্তু ঘরের দরজার সামনে দাঁড়াতেই ছেলেকে এমন প্রাণ খুলে হাসতে দেখে থমকে দাঁড়ান তিনি। একমনে তাকিয়ে রইলেন ছেলের হাসির দিকে। তার ছেলেটা শেষ কবে এতটা হেসেছে মনে নেই তার। রৌদ্রের পাশে শিশিরকে বসে থাকতে দেখে মনে মনে এক অন্য চিন্তা এসে হানা দেয় তার। তিনি তখনই এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন। মনে মনে ঠিক করলেন খুব শীঘ্রই তিনি নিজের ইচ্ছেটি বাস্তবায়ন করবেন। জুবাইদা বেগম কিছু না বলে জায়গা ত্যাগ করলেন। মানুষটা আজ ছেলেকে এতটা খুশি দেখে বড় সুখ অনুভব করছেন। ছেলের জন্য প্রাণ খুলে দোয়াও করে ফেললেন ইতোমধ্যে। শুনছেন, একটু ভেতরে আসব? হঠাৎ মেয়েলি ডাকে থামে শিশির। রৌদ্র দরজার দিকে তাকাতেই দেখতে পায় কুহেলিকে। রৌদ্রের হাসি হাসি মুখটা মুহূর্তেই থমথমে হয়ে আসে। চেহারায় নেমে আসে চিরচেনা গম্ভীর রূপ। পাশ থেকে শিশির সবটা আর চোখে খেয়াল করল। তারপর কুহেলিকে বলল, হ্যাঁ আসো। কিছু বলবে? কুহেলি ধীর কদমে এগিয়ে আসে তাদের কাছে। মাথা নিচু রেখে নরম সুরে বলে, নিচে সবাই খেতে ডাকছে, আপনারা খাবেন না? আমাদের ডাকার জন্য তোমাকে কে পাঠিয়েছে? রৌদ্রের করা এহেন প্রশ্নে হকচকিয়ে যায় কুহেলি। আমতা আমতা করতে থাকে মেয়েটা। মানে আপনারা আসেননি তাই আমি এসেছি আর কি। রৌদ্র উঠে দাঁড়ায়। শটান হয়ে পকেটে দুহাত গুজে গম্ভীর গলায় শুধায়, মেহমান আছো, মেহমানদের মতো থাকো। তাছাড়া এহসান বাড়িতে যথেষ্ট মানুষ আছে, সেই হিসেবে মেহমান হয়ে কাজ করার কোন প্রশ্নই আসে না। কথাটা বলেই গটগট পায়ে জায়গা ত্যাগ করে রৌদ্র। এদিকে তার কথায় কুহেলি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে। চোখে এসে ভিড় জমিয়েছে অশ্রুকনা। ভাবছে, লোকটা তাকে সবসময় এমন পিঞ্চ করে কথা বলে কেন? সে কি দেখতে খারাপ নাকি যোগ্যতায় খারাপ? একটু ভালো করে কথা বললে কি হয়? শিশির এতক্ষণ চুপচাপ সবটা দেখছিল। রৌদ্র যেতেই সেও উঠে দাঁড়ায়। কুহেলির কাছে এসে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, চলো খেতে যাওয়া যাক। কুহেলিও নিজের কান্নাগুলো গিলে নিয়ে সম্মতিতে মাথা ঝাঁকায়। তারপর শিশিরের সাথে চলে যায় খাবার খেতে। রৌদ্র করিডোর দিয়ে হেঁটে যাওয়ার পথে আবারও অরিনের ঘরের সামনে থমকে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে ঢুকে পড়ে অরিনের রুমে। রুমটার আলো নেভানো। রৌদ্র আর লাইট অন করে না। সে এক পা করে এগিয়ে যায় খাটের পাশে। বারান্দা থেকে আসা চাঁদের আলোয় ঘরটা অতটাও অন্ধকার লাগছে না। রৌদ্র অরিনের মাথার কাছে বসে পড়ে। চাঁদের আলোয় একদৃষ্টিতে তাকিয়ে থাকে অরিনের স্নিগ্ধ মুখখানাতে। তারপর হাত বাড়িয়ে আলতো করে অরিনের মাথায় হাত বুলাতে থাকে। অরিন একটু নড়েচড়ে ওঠে। দুর্বল চোখজোড়া পিটপিট করে খুলে থেমে থেমে বলল, কে? রৌদ্রের হাত দুটো থেমে যায়। মনে মনে ভাবল, কি বলবে এখন? রৌদ্র যখন নিজের ভাবনায় নিমজ্জিত তখনই তার কানে আসে অরিনের বলা কিছু কথা। রোদ ভাই, এটা আপনি তাই না? রৌদ্র হকচকায়। দ্রুত সরে আসে অরিনের মাথার কাছ হতে। দোনমনো করে যেই না চলে যাবে অমনি তার পা দুটো থমকে দাঁড়ায় মনোহরিণীর অব্যক্ত কথাগুলোতে। রোদ ভাই, কেন প্রতিদিন স্বপ্নে এসে আবারও হারিয়ে যান আপনি? কেন ঘুমিয়ে গেলে আপনাকে কাছে পেলেও ভোর হবার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলি? কেন একটু ভালোবাসলেন না আমায়? কেন এতটা দূর করলেন আমায়? কেন এতটা কষ্ট দিলেন? কেন রোদ ভাই? কেন? কথাগুলো বলতে বলতে আবারও গভীর তন্দ্রায় নিমজ্জিত হয় মেয়েটা। ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ তো তাই বলছে। রৌদ্র আবারও এগিয়ে যায় অরিনের কাছে। এবার ফ্লোরে বসে অরিনের দিকে তাকিয়ে থাকে অনিমেষ। ছেলেটার চোখে রাজ্যের ভয়। মনে হচ্ছে সে বুঝি প্রিয় কিছু হারিয়ে ফেলবার ভয় কাতর। রৌদ্র চোখ বন্ধ করে নিঃশব্দে নিঃশ্বাস ফেলে। চোখ মেলে ধীরে ধীরে মুখটা এগিয়ে আনে অরিনের কাছে। তারপর আলতো করে চুমু খায় অরিনের কপালে। বিড়বিড় করে বলতে থাকে,
তোর যত দুঃখ কষ্ট সব আমার হোক সানশাইন। আর আমার ভাগের যত সুখ আছে সবটা তোর নামে লিখা হোক। চলবে ইনশাআল্লাহ।